রুমেলা, এই ভয়টা মনে হয় প্রতিবাদীর মধ্যেও কাজ করেছে একটা সময়, তাই তো? ভীষণভাবে কাজ করেছে। আমাকে তো আমাদের ওখানকার যারা মানে থানায় আছেন তারা আমাকে বলতেন যে আপনি আপনার বাড়ির দরজা কখনো খোলা থাকবে না। আচ্ছা, ওনারা বলে গেছিলেন বাড়ির দরজা সবসময় বন্ধ থাকবে। অতএব আমার যে কটা দরজা আছে সব কটা দরজায় ক্লবসব লাগানো আছে আর সব সময় তালা দেওয়া থাকে। ঠিক আছে, কেউ এসে ডাকলে তাকে চিনলে সে বলবে যে তার নাম কি, সে কোথা থেকে এসছে, আমাকে জিজ্ঞাসা করবে, তারপরে দরজা খোলার ব্যাপার আছে। আর আমার একজন সিকিউরিটি গার্ড আছেন, উনি তো মেশিন লাগিয়েই বসে থাকেন ওখানে। আচ্ছা, হ্যাঁ, মেশিন লাগিয়ে উনি বসে থাকেন দরজায়। এটা তো কোনো স্বাভাবিক জীবনযাপন হতে পারে না। আমি আমার উনি শুধু বিচারটুকু চেয়েছি। আমি আমার পরম আত্মীয়কে হারিয়েছি, আমার পরিবারের একজনকে হারিয়েছি, আমি তার জন্য বিচার চেয়েছি, কিন্তু তার জন্য আমাকে দরজা বন্ধ করে বসে থাকতে হবে, ভয়ে থাকতে হবে? এর থেকেও বিশেষ কিছু আমি আপনাদের বলবো, তবে এখন না। আমি আপনাদের একটা সারপ্রাইজ দেব যে অরূপ রায় কী কী করেছে আমার সাথে। এমনিতে তো যা যা করার করেছে, আরও একটা জঘন্য অপরাধ করেছে, সেটা আমি এখন বলতে চাই না আপনাদের। হ্যাঁ, আমার সিবিআই ইনভেস্টিগেশন হচ্ছে। আমি যখন তাদের বলবো সেটা বাদ দিয়ে যদি একটু বলা যায়, আমরা শুনতে চাই। সেটা বাদ দিয়ে অরূপ রায় আর কি কি করেছেন? প্রচুর কিছু করেছেন অরূপ রায়ের নামে। দেখুন না, আজকে সারা হাওড়া শহর ধরে গদ্দার মানে পোস্টারে ভর্তি হয়ে গেছে। উনি যা যা করেছেন আমার সাথে, উনি মানে যেটা বলা যায় আর কি। হ্যাঁ, উনি আমার এলাকায় আমাকে ব্যবসা করতে দেবেন না, আমাকে ওই বাড়িতে থাকতে দেবেন না। মানে আমার পার্টির ছেলেরা আমাকে এসে বলছে যে আপনি এখানে থাকতে পারবেন না, আপনি এখান থেকে চলে যান, আপনাকে এখানে ব্যবসা করতে আমরা দেবো না। হ্যাঁ, ব্যবসা করতে দেবো না আমি আপনাদের। আমার মেয়েরা স্কুলে যেতে পারছে না। আমার ছোটো মেয়েকে একবার, আমার ছোটো মেয়ে গাড়ি বাইক চালায়, সেই বাইক থেকে নামিয়ে টেনে নিয়ে চলে যাচ্ছিল পার্টি অফিসে। ঠিক আছে, আমার মেয়ে চেঁচামেচি করায়, দৌড়িয়ে সব লোকজন রাস্তার জড়ো হয়, যেহেতু জিটি রোড ছিল কোন্নগরে। সবাই এসে ওকে মানে ধরে, যে বলছে কী ব্যাপার কী হয়েছে। ওইখান থেকে ওকে ছাড়ায় ওরা, না হলে সেদিন বোধহয় ওকে মেরেই ফেলতো। হ্যাঁ, কোনো অঘটন ঘটে। আচ্ছা, এই অরূপ রায় এবং অরূপ রায় ছত্রছায়ায় আমরা দেখেছি অনেকের বারবারন্ত, মানে ওই সন্দেশখালী শাহজাহানের মতো এরকম প্রচুর আছে অরূপ রায়ের আর কি, ডান দিক বা দিকে করে। তাদের ক্ষেত্রে মানে তারা কি এইগুলো আর কি এই কাজগুলো করতো অরূপ রায়ের হয়ে, নাকি ডিরেক্ট অরূপ রায় এর মধ্যে একদম এসে আপনাকে হয়তো বলছেন বা কিছু? না, অরূপ রায় ডিরেক্ট কোনোদিনও কাউকে কিছু বলেন না, উনি সবসময় লোক পাঠিয়েই বলেন। এই সাঙ্গপাঙ্গগুলো এখনো আছে তার? হ্যাঁ, সাঙ্গপাঙ্গ এখনো আছে। এখন ভয় করে না? হ্যাঁ, ভয় তো এখনো আছে। যেহেতু আমি একটা এরকম জায়গায় পৌঁছিয়েছি, তারা কোথায় চেলাচামুন্ড মানে রেখে দিয়েছে। কারণ আমার স্বামীর কাছে একজনের নাম আছে, সে অন্ধ্রতে থাকে। আচ্ছা, ঠিক আছে, এর আগের বার এসেছিল, সেও ওই নর্থ থেকে। এরাই তো নিশ্চয়ই অন্ধ্রতে তার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ, অন্ধ্রতে থাকে সে, এখানে এসেছে, কাজ করেছে, পালিয়ে চলে গেছে। আবার এইরকম বাইরের থেকে লোক নিয়ে আসাই করা, এটা তো কোনো বড় মাথা না থাকলে পারবে না। ছোট মাথা পারবে না। ছোট মাথারা হইচই করে, ভয় দেখায়, কাজ বড় মাথা করে। ভাবো অতনু, যে এই অরূপ রায় যার নাম করা হচ্ছে, হ্যাঁ দিদি হয়তো তার কেস চলছে বলে অনেক কিছুই বলতে পারবেন না, কিন্তু তিনি একজন জনপ্রতিনিধি। তাকে ওখানকার মানুষই ভোট দিয়ে তাদের সেবা করার জন্য এনেছেন। সেবার নামে এইগুলো কি অদ্ভুত ব্যাপার হবো। এতদিন ধরে সেই 2011 থেকে কেস চলছে, পুলিশ আসছে, ইনভেস্টিগেট করছে, লাভের লাভ কিছু হচ্ছে না। ইনভেস্টিগেশনের ফল অবশ্য আমরা কামদুনিতে দেখেছি, মৌসুমীদের ক্ষেত্রে দেখেছি, যে তাদের অ্যারেস্ট করা হলো, তাদের বিচার হলো। কি বিচার পেলেন মৌসুমী? সমস্ত পশ্চিমবাংলার মানুষ জানে, রাজ্য দেশের মানুষ জানে যে কি বিচার পেলাম। কোর্টের সামনে আমরা রীতিমতো মাটিতে শুয়ে পড়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম যে আমরা এই বিচার পেলাম। তো এখন তো সেই সময় বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দুবাবু, আমাদের বর্তমানে সিএম। আমরা ওনাকে ডাকতাম যখন আমাদের গ্রামে গেছিল, ওখানে মিটিং মিছিলও করেছিলেন উনি, এবং আমাদের ভরসাও দিয়েছিলেন যে এই টিএমসি সরকার থাকলে তোমরা বিচার পাবে না, যতদিন পর্যন্ত সরকার চেঞ্জ না হবে বোন। তবে আমরা তোমাদের পাশে আছি, তোমরা বিচার একদিন আমরা পাইয়ে দেব।
সিএম আমাদের শুভেন্দুবাবু আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন। তারপর দেখলেন যখন আমরা সুপ্রিম কোর্টে যাব বললাম, আমাদের হাতটা শক্ত করে মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ই ধরলেন, আমাদেরকে উকিল দিলেন। আমাদের এখন তো সুপ্রিম কোর্টে বিচারাধীন আমাদের কেসটা, এবং উনি বললেন যারা বাইরে আছে তাদেরকেও ঢুকানোর ব্যবস্থা করবে, কারণ আইন যেমন আছে আইনের একটা ফাঁকও আছে, যেখান দিয়ে ওরা বেরিয়েছে আমরা সেখান দিয়েই ওদেরকে ঢুকাবো, এটাই আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন। এবং আমাদের এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাহলে এবার ভরসা আছে কামদুনি ফাইল খুলবে। একদম একদম আমরা ক্ষমতায় এসেছে অনেক কিছুর বিনিময়ে, কিন্তু এখানে ফার্স্ট 1 নম্বর পয়েন্ট হচ্ছে নারী সুরক্ষা। নারী সুরক্ষা ছিল না বলেই আজ কিন্তু মায়েরা বোনেরা কেউ 15,500 টাকা লক্ষ্মী ভাণ্ডারকে দূরে দূরে সরিয়ে দিয়ে তারা দুহাত ভরে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ডিএ দেওয়া হয়নি। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে সরকারি চাকরি প্রার্থীদের চাকরি দেওয়া হয়নি, কোটি কোটি টাকা চাকরি বিক্রি হয়েছে। সমস্ত কিছুর বিনিময়ে কিন্তু আজ এই ভারতীয় জনতা পার্টি এসছে। অনেক ভরসা, আমাদের অনেক আশা। সফিকুল, আপনাকে জিজ্ঞেস করি, এই জায়গাতে উনি যে পয়েন্টগুলো বললেন যে অনেকগুলোই তো প্রতিশ্রুতি রয়েছে, সেগুলো ধীরে ধীরে পূরণ হবে, কিন্তু এই রাজ্যে আগের সরকার প্রতিবাদী কণ্ঠ রোধ করতে উদ্যত ছিল, বারবার পুলিশ পাঠিয়ে যেটার কথা আপনি বলছিলেন। এখন যদি সেই সিচুয়েশন হয়, ধরুন সরকারের ভুল ভ্রান্তি বললে আপনার কতটা বিশ্বাস, কতটা ভরসাই সরকারের ওপর রয়েছে, না এখন আর সেই কণ্ঠরোধ হবে না, স্বাধীনভাবে কাজ করা যাবে? দেখো, ভরসা মানে কতটা হবে সেটা আমরা পরে বুঝবো, কিন্তু আমরা এটা আশাবাদী এটা বলতে পারি, কারণ আমরা তো এটাই তো বলে বলে আসছিলাম যে এখানে কথা বলা যাচ্ছে না, মানুষের যন্ত্রণার কথা তুলে ধরা যাচ্ছে না, বললে কেস দেওয়া হচ্ছে, মিথ্যা কেস দেওয়া হচ্ছে, পরিবারকে শেষ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমাকে কি করা হয়েছিল আমি জানি না, আপনি জানেন কি না। আমাকে 2020-তে যে কেসটাতে অ্যারেস্ট করেছিল আমার ওয়াইফকে, আমাকে অ্যাকচুয়ালি ওটা ছিল না ওই কেস। আমার বাড়িতে যদি ভিডিও ফুটেজ দেখে থাকেন, আমার বাড়িতে যখন ঢুকতে পারছিল না, অনেক কষ্ট উপর দিয়ে উঠে একটা প্যাকেট ফেলেছিল। আমাকে পরে যেটা আমি শুনলাম, ওই প্যাকেটে কোনো ড্রাগ বা কিছু একটা ছিল। তার মানে আমার জীবনটাকে শেষ করে দেওয়ার চেষ্টা হয়েছিল। শুধু আমি পুলিশের কিছু খবর দেখিয়েছিলাম যে করোনার সময়ে এই যে এত ক্লাবকে টাকা দেওয়া হচ্ছে, সেই লিস্টটা আমি পাবলিশ করেছিলাম। আমি জানতাম না যে লিস্টটা তো ফেক ক্লাব আছে বলে। তো থানার মাধ্যমে সেই তালিকা প্রকাশ, টাকা দেওয়া হচ্ছিল। তো আমি আরামবাগ থানা থেকে পেয়েছি বলে ক্লাবের লিস্ট দেখিয়ে দিয়েছিলাম। এবার যেই লিস্ট দেখিয়েছি, লোক তো খোঁজ করতে শুরু করছে, এলাকার লোক, যে কই এই ক্লাব তো আমাদের এখানে নেই। তো পুলিশ গেছে ফেসে, লিস্টটা কি করে গেল আমাদের কাছ থেকে, আমাদেরকে বলতে হবে কোনখান থেকে পেয়েছি। আমরা বললাম আমরা বলবো না, সোর্স আমরা বলতে বাধ্য নয়। সেই থেকে শুরু হয়ে গেল গণ্ডগোলটা আমাদের সঙ্গে পুলিশের। তারপরে পুলিশের তোলাবাজির ছবিও দেখিয়েছিলাম। তো তারপরে পুলিশ বা শাসক তারা আমাকে ফাঁসানোর জন্য এমন চেষ্টা করলো যে ওকে এমন একটা কেস দেবো ও যাতে বেরোতে না পারে। আর তার আগে থেকে খবর পাচ্ছিলাম যে তোকে ফাঁসানো হবে বিরাট কেসে। তো দেখলাম ওটা, কিন্তু আমি না তার 4 দিন আগে সিসিটিভিটা লাগিয়েছিলাম, 4 দিন আগে। তো ওটা না ধরা পড়ে গেছিলো যে প্যাকেটটা ফেলছে। আর আমি না অ্যাকচুয়ালি দেখিনি সেই সময় প্যাকেটটা ফেলাটা। আমি যখন দেখছি দরজা ভাঙার চেষ্টা করছে, পুলিশ ভাঙতে পারছে না, সময় লাগছে, আমি দেখলাম মনিটরে আমার ওই মোবাইলটা নিয়ে ইউটিউবে লাইভ করে দিয়েছিলাম। লাইভ করে দেওয়ার পরেও দেখছি ভাঙা হয়নি দরজা, আর দরজা আমি খুলছিলাম না। তো যখন আমাকে নিয়ে গেল থানাতে, ওরা বুঝতে পেরেছিল যে সব রেকর্ড হয়ে গেছে। তখন আমাকে একটা অন্য কেস সাজালো, এমন কেস না আমি মানে অবাক হয়েছি। একটা কেস সাজালো যে আমরা নাকি ওই একজন সরকারি গাছ চুরি করছিলেন, সেই খবরটা চাপার জন্যে তার সঙ্গে মাত্র 15,000 টাকা রফা করেছি। তো খবরের মানে টাকার বিনিময়ে কেন খবরটা চেপেছি সেটা হচ্ছে আমাদের কেস, তাও 3 মাস আগের ঘটনা। আমার একটা প্রশ্ন রয়েছে এখানে, সেটা হচ্ছে তুমি পুলিশের বিরুদ্ধে কথা বলেছিলে, তুমি সিস্টেমের বিরুদ্ধে কথা বলেছিলে। আজ বুক ঠুকে বলতে পারবে যে এই সরকার আসার পর এবার আমি সিস্টেমের বিরুদ্ধে কথা বললেও আমাকে মিথ্যে কেস দেবে না, ড্রাগ কেস দেবে না, পুলিশের বিরুদ্ধে কথা বললেও আমি ড্রাগ কেস দেবে না, আমার পরিবারকে হ্যারাস করবে না, মনে হচ্ছে সেই ভরসা? আমি বুক ঠুকে বলতে কি, আমি বুক ঠুকে দাবি করবো যে দেওয়া চলবে না। এখন কি করবে শাসক সেটা আমি নিশ্চিত করে বলতে পারবো না না। হ্যাঁ, এটা ঠিক যে এখনো পর্যন্ত সেই ভরসাটা আছে, কারণ এমন একজন মুখ্যমন্ত্রী হয়েছেন যিনি নিজে দেখেছেন আমাদের উপরে কি চলেছে, যন্ত্রণাটা উনি। কারণ যখনই ঘটনা ঘটেছে উনি যোগাযোগ রাখতেন আমার সঙ্গে, ওনার সঙ্গে অনেকবার কথা হয়েছে, আমাকে আমার ওয়াইফের সঙ্গে যোগাযোগ রেখেছেন, ফলে উনি তো জানেন ব্যাপারটা কি হয়েছে। দেখো, যদি আমরা কোনো অন্যায় করি, জেনুইন কেস দেখ আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু ফেক কেস দিয়ে মানুষকে শেষ করে দেওয়ার এই যে চেষ্টা, এটা বন্ধ করতে হবে। এটা আমাদের দাবি ছিল। তো বুক ঠুকে আমরা দাবি বলতে পারি, আমরা তার বলতে পারি না যে ওটা করবে। তবে যদি কখনো দেখি যদি সেই যেটা হয়েছিল সেটাই আবার হচ্ছে,
কথা তো বলতেই হবে, কথা বলতে হবে, তার জন্য কিন্তু আমি তৈরি আছি। যদি মনে হয় যে ওই তখন বলতে হবে, এখন সরকার এসে গেছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার যোগাযোগ, তারপর তিনি যা করবেন আমি সব মেনে নেব, এটা শফিকুল ইসলাম কখনো করবে না। তবে ভরসা আছে যে ভরসা আছে উনি যে মানসিকতার যেভাবে উনি কাজ চালাতে শুরু করেছেন, তাতে এটুকু ভরসা আছে যে ফেজ আমরা পার হয়ে এসেছি, ওই রকম আশা করি আর হবে না। অর্থাৎ প্রতিবাদকে আর প্রতিরোধ না করে অন্ততপক্ষে তারা যে বিচারের আশায় রয়েছেন, যে অন্যায় তাদের সঙ্গে হয়েছে, যে ভরসা তারা করছেন, সেই ভরসা যেন পূরণ হয়। এটাই তো সবে তো এক মাস এবং আশা থাকবে, ভরসা থাকবে, এই সরকার এইভাবেই কাজ করুক, অন্তত প্রতিবাদের কণ্ঠরোধ যেন না হয়, পুলিশের উপর যেন ভরসা থাকে এবং থাকে বাক স্বাধীনতা। ধন্যবাদ সবাইকে।